হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব 16 নম্বর সেট আরআরবি এনটিপিসি 2021 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এখানে 40টা জিএস আলোচনা করব। 16 নম্বর সেট, তার মানে এর আগে 15টা সেট করেছি, পিডিএফ আমি দিয়ে দিয়েছি। যদি না নাও তাহলে নিয়ে নিও, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের সাথে ডিসকাশন করবো। দেখো কি বলছে। বলছে যে নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি ইনপুট ডিভাইস। কম্পিউটার থেকে কোয়েশ্চেন কিন্তু প্রতি শিফটে এসছে। তো তুমি যদি 2024-এর এক্সামের জন্য খুব সিরিয়াস হও, 100% ডেডিকেটেড হও, তাহলে তোমাকে কিন্তু এই টপিকগুলো কিন্তু ভালো করে কভার করে যেতে হবে। আর 2021 সালে 33টা শিফটে, 133টা শিফট এক্সাম হচ্ছে, আমি প্রত্যেকটা কভার করাবো উইথ অ্যানালিসিস। তার মানে তুমি 133 ইন্টু 40 করে দেখো কতগুলো কোয়েশ্চেন হয়, প্রায় 5000 প্লাস জিকে জিএস আমরা এই ভিডিও লেকচারের মধ্যে ডিসকাশন করবো। তাই যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার কারণ নেক্সট ভিডিও হলেই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার সাথে জুড়ে যেতে হবে, ঠিক আছে? আর এটা গেল জিএস এর গল্প। আর জিআই মানে হচ্ছে রিজনিং। রিজনিং এরও যে 133টা শিফটে যে রিজনিং গুলো এসেছিল, আমি ওগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া শুরু করেছি। দুটো চ্যাপ্টার দিয়েছি নাম্বার সিরিজ থেকে, ঠিক আছে? নাম্বার রিলেটেড আর কি। এরপর একটা একটা করে ভিডিও আমি আস্তে আস্তে দেবো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন। তাহলে ইনপুট ডিভাইস কোনটা? ইনজেক্ট ইনপুট প্রিন্টার, মানে এক কথা হচ্ছে প্রিন্টার, তারপর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, নাকি হচ্ছে হেডফোন, নাকি প্রজেক্টর। তো এর মধ্যে কোনটা ইনপুট? ইনপুট দেয় কে? দেখো প্রিন্টার কি করে আউটপুট করে, না? ওই কম্পিউটার থেকে আমাদের পেজের মধ্যে আউটপুট আসে। হেডফোন আউটপুট সাউন্ড আউটপুট করে, ঠিক আছে? প্রজেক্টর আউটপুট করে হচ্ছে স্ক্রিনের মধ্যে ফেলে। তাহলে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে বারকোড রিডার আমরা বলতে পারি, যেটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার্স। তো এটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ইনপুট দেয়, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে, হু কয়েন্ড দ্য স্লোগান জয় জওয়ান জয় কিষান স্টার মার্ক? ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। জেপি নারায়ণ, দৌলত রাম, নাকি হচ্ছে বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, নাকি শ্যামাপ্রসাদ? আনসার ইজ অপশন নাম্বার সি, লাল বাহাদুর শাস্ত্রী কারেক্ট আনসার। যিনি হচ্ছে জয় জওয়ান জয় কিষানের স্লোগান দিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন, যার হচ্ছে ডেথ হয়েছিল তাশকেন্দে গিয়ে 1966 এ 11th জানুয়ারিতে, ঠিক আছে? 10th জানুয়ারিতে তিনি একটি আহ প্যাক্ট মানে হচ্ছে তোমার সন্ধি স্বাক্ষর করে পাকিস্তানের সাথে, যেটিকে আমরা বলা হয় তাশকেন্দ চুক্তি। তাশকেন্দ চুক্তি পাকিস্তানের সাথে কোথায় করা হয়? তাশকেন্দে, যেটা হচ্ছে তখন তৎকালীন ইউএসএসআর ছিল। ইউএসএসআর এখন হচ্ছে এটা উজবেকিস্তানের ক্যাপিটাল, ওকে? আচ্ছা, তো এই যে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি হচ্ছেন 1966 সালে পরের দিন হার্ট অ্যাটাকে মারা যান, তো মিস্টিরিয়াস ভাবে, এবং তাকে ভারতরত্ন ওই বছর 1966 সালে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তিনি একজন ভারতরত্ন প্রাপক প্রাইম মিনিস্টার। এবং আরেকটা জিনিস মনে রাখবে, তার যে তোমার সমাধি ক্ষেত্র, সেটা হচ্ছে বিজয় ঘাট, বিজয় ঘাট বা বিজয়স্থল, ঠিক আছে? আচ্ছা দেখো, জেপি নারায়ণ আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তি, তাকে হচ্ছে তোমার লোকনায়ক বলা হয়। পরীক্ষায় বহুবার আসে কোশ্চেনটা, তাকে লোকনায়ক বলা হয়। তিনি বিহারের একজন মন্ত্রী ছিলেন। তিনি হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় গুরুত্বপূর্ণ অপোনেন্ট লিডার ছিলেন, ঠিক আছে? খুব কি বলে তোমার সেকেন্ড হাইয়েস্ট লিডার ছিলেন নাকি ইন্দিরা গান্ধীর পরে ভারতবর্ষে সেই সময়। এবং ইন্দিরা গান্ধীর এগেনস্টে তিনি একটি মুভমেন্ট শুরু করেন বা আন্দোলন শুরু করেন। আন্দোলনটা ছিল, কি নাম ছিল না, টোটাল রেভলিউশন, মনে রাখবে। টোটাল টোটাল রেভলিউশন, ঠিক আছে? এই আন্দোলনটা শুরু করেছিল ইন্দিরা গান্ধীর এগেনস্টে, ওকে? আচ্ছা, তাকেও ভারতরত্ন দেওয়া হয়েছে 1999 এ, 1999 সালে ভারতরত্ন দেওয়া হয়। তিনি হচ্ছে জনতা পার্টির লিডার ছিলেন, জনতা পার্টি, ওকে? আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি হচ্ছেন বাংলার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সেই সময়কার। আর শ্যামাপ্রসাদ মুখার্জির ফাদার যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন গুরুত্বপূর্ণ একজন লিডার, ফ্রিডম ফাইটার, নাম হচ্ছে আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি, ঠিক আছে? আর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কিন্তু কলকাতা বন্দরের নামকরণ করা হয়েছে, ঠিক আছে? শ্যামাপ্রসাদ বন্দর। পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে 3 নম্বর কোয়েশ্চেন, দ্য রিজন ইজ রেসপন্সিবল ফর 80% জার্মানিজ টোটাল স্টিল প্রোডাকশন। বলছে জার্মানিতে যত স্টিল প্রোডাকশন হয় তার মধ্যে 80% আসে এই জায়গাটা থেকে। সেই জায়গাটা কোনটা? হ্যানোভার, স্টুটগার্ট, রুহর, নাকি হচ্ছে তোমার মিউনিক? দেখো বাংলাটা রুহর মনে হচ্ছে, তো এটা ইংলিশটা দেখলে বলতে পারো রুহ। তো রুহর হচ্ছে জার্মানির খুব ইম্পর্টেন্ট একটি লৌহ ইস্পাত কেন্দ্র, ওকে? আর এই জার্মানিতে এত বেশি লৌহ ইস্পাত কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ, মানে এত কারখানা রয়েছে। ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষের একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে দুর্গাপুর, দুর্গাপুর। আর সেই কারণে দুর্গাপুরকে রুরের সাথে কম্পেয়ার করা হয়, যে ভারতের রুর হচ্ছে দুর্গাপুর, ঠিক আছে? তাহলে দুর্গাপুর কোথায়? না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ইম্পর্টেন্ট লৌহ ইস্পাত কারখানা। আর রুর হচ্ছে কোথায়? জার্মানির লৌহ ইস্পাত কারখানা, ঠিক আছে? কোন নদীর তীরে? না, রুর নদীর তীরেই অবস্থিত। মিউনিক, মিউনিক হচ্ছে 1938 এ একটি মিউনিক চুক্তি হয়। কাদের মধ্যে? না, ব্রিটেন, জার্মানি, ইটালি এবং ফ্রান্স, চারটে দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। কি নিয়ে? না, চেকোস্লোভাকিয়ার কিছু অংশ ছিল। ওই অংশে জার্মান স্পিকিং, মানে হচ্ছে যেখানে ওই চেকোস্লোভাকিয়ার কিছু এরিয়া ছিল, রিজিয়ন ছিল, ওই জায়গাটাতে মানুষের ভাষা ছিল জার্মানি। তো বলছিল যে জার্মানিকে, এই অঞ্চলটা জার্মানির সাথে মিশিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো জার্মানি কি করে? সেই মতন হচ্ছে 1938 সালে এই জায়গাগুলোকে ক্যাপচার করে। এবং মিউনিক চুক্তিতে, যে চুক্তিটা ছিল শুধু
শুধুমাত্র জার্মান স্পিকিং এরিয়াগুলো নিতে হবে, কিন্তু হিটলার কি করেছিল, নাজি জার্মানি এই জায়গাগুলোতে নিয়েছে পুরো তোমার চেকোস্লোভাকিয়া ইনভেড করে দেয়, চেকোস্লোভাকিয়া ক্যাপচার করে নেয়। তখন হচ্ছে তার মানে কি, পরিষ্কার হচ্ছে মিউনিক চুক্তিকে লঙ্ঘন করলো জার্মানি। তো এবং হচ্ছে মিউনিক চুক্তি লঙ্ঘন করলো, এবং হচ্ছে 1939 সালে জোরপূর্বক বা বলপূর্বক পোল্যান্ড দখল করে নেয়। কি নাম বললাম? পোল্যান্ড। ঠিক আছে? আর এই পোল্যান্ড দখল বা ক্যাপচারের সাথে সাথে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় 1939 সালে। খেয়াল রাখবে হিস্ট্রি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক কোনটা? রেলওয়ে নেটওয়ার্ক কোনটা ভারতবর্ষের সব থেকে লংগেস্ট, ঠিক আছে, দীর্ঘতম? তো যোগা এক্সপ্রেস মানে যোগ এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, সমঝোতা এক্সপ্রেস, নাকি সোনার রথ, মানে হচ্ছে তোমার এটা সোনার রথ মানে গোল্ডেন চ্যারিয়ট বলছে এটাকে, ঠিক আছে? আচ্ছা, তো কোনটা? আনসার ইজ অপশন নাম্বার বি, বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস হচ্ছে চালু হয়েছিল 2013 সালে, 2013 সালে, এবং হচ্ছে 150তম 150তম বার্থডে কার? না, বিবেকানন্দের, ঠিক আছে? এইটা হচ্ছে কোথা থেকে চলে? না, আসামের ডিব্রুগড় থেকে। আসামের ডিব্রুগড় থেকে শুরু হয় টু কন্যাকুমারী, কন্যাকুমারী, ঠিক আছে? কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষের দীর্ঘতম, ঠিক আছে? আর পৃথিবীর দীর্ঘতম যে বলে ওটা হচ্ছে সাইবেরিয়ান, সাইবেরিয়ান, ঠিক আছে? আর তুমি মনে রাখবে এখান থেকে সমঝোতা এক্সপ্রেস, এটা হচ্ছে না তোমার দিল্লি থেকে, দিল্লি টু লাহোর, এখন বন্ধ আছে, এটা দিল্লি টু লাহোর যায়, ওকে? এটা একটা ট্রেন সমঝোতা এক্সপ্রেস, যেটা পাকিস্তান আর ভারতের মধ্যে একটি ট্রেন সার্ভিস ছিল। পাকিস্তান ভারতের মধ্যে আরেকটা ট্রেন সার্ভিস রয়েছে, সেটাকে বলা হয় থর এক্সপ্রেস, ঠিক আছে? থর এক্সপ্রেস মানে হচ্ছে থর মরুভূমির মধ্যে দিয়ে, কোথা দিয়ে যায় না, রাজস্থানের যোধপুর থেকে, যোধপুর টু কোথা যায়, করাচি পর্যন্ত যায়, করাচি, করাচি পর্যন্ত যায়, এটাকে বলা হয় থর এক্সপ্রেস। তো দুটো ট্রেন আছে পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে চলা ছিল, এখন একটা দুটোই বন্ধ, ওকে? আচ্ছা, বেশ। আহ, এটা হচ্ছে তোমার সোনারগাঁও। তো আরেকটা ট্রেন আছে গরিব রথ, দেখো রেলওয়ের এক্সাম তো, সেই কারণে রেলওয়েতে একটু বেশি ইনফরমেশন তোমাকে জেনে যেতে হবে, ঠিক আছে? তো গরিব রথ একটা ট্রেন আছে, গরিব রথ। গরিব রথ মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য প্রথম তোমার এসি, তোমার এসি টায়ারের পুরো ফুল এসি ট্রেন, ঠিক আছে? এটা হচ্ছে লো কস্ট মানে লো টিকিটে তোমার এসি ট্রেন প্রোভাইড করা হয়েছিল 2006 সালে, এটি শুরু করা হয়েছিল, ঠিক আছে? আর এটা কে শুরু করেছিল? তখনকার রেলমন্ত্রী ছিলেন হচ্ছে কে ছিলেন, বিহারের, বিহারের নাম কি জানো? আরে, লালু প্রসাদ যাদব। তো লালু প্রসাদ যাদব ছিল হচ্ছে সেই সময়কার রেল মিনিস্ট্রি। আর এটা প্রথম চালু করেছিল বিহার থেকে অমৃতসর পর্যন্ত, ঠিক আছে? বিহার থেকে অমৃতসর। বিহারের জায়গাটা হচ্ছে তোমার ওই আহ শাহ সাহা শাসা শাসা না, এটা সাহারসা, সাহারসা টু অমৃতসর, ঠিক আছে? তো এই ট্রেনটা ছিল আর কি। নেক্সট কোয়েশ্চেন। পরে 5 নম্বর বলছে কেওলাডেও বা ঘানা ন্যাশনাল পার্ক সিচুয়েটেড কোথায়? দেখো কেওলাডেও এবং ঘানা ন্যাশনাল পার্ক একই জায়গায়, এবং এটা কি বলা হয়, ভরতপুর। এটা ভরতপুরে অবস্থিত, রাজস্থানের ভরতপুর, ঠিক আছে? তো স্টেট হয়ে যাবে রাজস্থান, স্টেট হয়ে যাবে রাজস্থান, আর জায়গাটা কি হবে, ভরতপুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ভরতপুর ডিস্ট্রিক্ট, ওই জন্য এটাকে তিনটে নাম, কেওলাডেও, ঘানা ন্যাশনাল পার্ক এবং ভরতপুর। এটা হচ্ছে তোমার কেওলাডেও হচ্ছে তোমার একটি রামসার সাইটও বটে, রামসার সাইট। আমরা জানি রামসার সাইট তাকেই বলা হয় যেখানে হচ্ছে তোমার ওয়েটল্যান্ড, জলাভূমি রয়েছে, ঠিক আছে? রামসার সাইট ঘোষণা করা হয়েছিল 1921 সালে, 1981 সালে, ওকে? আর ন্যাশনাল পার্ক ঘোষণা করেছিল 1982-তে, ওকে? আবার এইটা রামসার সাইটের সাথে সাথে এটা তোমার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1985 সালে ঘোষণা করা হয় কেওলাডেওকে, ঠিক আছে? কেওলাডেওকে। আরেকটা জিনিস মনে রাখবে, এটা একটা বার্ড স্যাংচুয়ারি, মানে হচ্ছে তোমার পাখিরালয়, পাখিরালয়, মানে ঘানা পাখিরালয় বা ভরতপুর পাখিরালয় বা কেওলাডেও পাখিরালয়, ঠিক আছে? এটা একটা পাখিরালয়, এটা বানিয়েছিল হচ্ছে সেলিম, সেলিম আলী। আমরা জানি সেলিম আলী হচ্ছে একজন ভারতবর্ষের বিখ্যাত তোমার পক্ষী বিশেষজ্ঞ, অর্নিথোলজিস্ট বলা হয়, ঠিক আছে? আর এখান থেকে কি মনে রাখবো, বার্ড স্যাংচুরি বানানো হয়েছিল কত সালে, ওই 1976 সাল নাগাদ, ঠিক আছে? 1976 সাল নাগাদ, ওকে? আর এখান থেকে কিছু দরকার নেই, চলো নেক্সট কোশ্চেন। বলছে যে ইসরো লঞ্চ দ্য চন্দ্রযান-3, চন্দ্রযান-1 স্পেসক্রাফট, ইট ইজ দ্য ইউনিট, মানে এক কথা বলছে চন্দ্রযান-1 ইসরো লঞ্চ করেছিল, এটা কত সালে? সালটা বলতে হবে তোমাকে, সোজা, একেবারে সোজা, বেসিক কোশ্চেন। আমি প্রত্যেকটা শিফটে বলি, কিন্তু ভারতবর্ষের যে স্পেস রিলেটেড, ইসরো রিলেটেড যে কোয়েশ্চেন প্রতি শিফটে এসেছে, প্রত্যেকটা শিফটে, বিশ্বাস করো 2 থেকে 3টে কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? তো তোমাকে ভালো করে কিন্তু পড়ে যেতে হবে, ওকে? তো চন্দ্রযান 1 লঞ্চ হয়েছিল অপশন নাম্বার সি 2008 সালে, 2008 সালে, ঠিক আছে? আচ্ছা, আর কি মনে রাখবো, চন্দ্রযান 1, তারপরে চন্দ্রযান 2 হচ্ছে 2023 সালে লঞ্চ করা হয়েছিল, কিন্তু এটা ফেল করে, ঠিক আছে? মানে এখানে তিনটে জিনিস ছিল তোমার, কি ছিল? প্রথম হচ্ছে তোমার যে অরবিটার ছিল একটা, তারপরে হচ্ছে তোমার ল্যান্ডার ছিল, এবং হচ্ছে তোমার রোবট ছিল একটা আর কি, ঘুরবে, ওকে? 2023 সালে লঞ্চ করা হয়েছে। 2024 সালে লঞ্চ হয়েছিল তোমার চন্দ্রযান 3, যেটা পুরোপুরি 100% সাকসেসফুল ছিল, যেটা তোমার ল্যান্ড করবে চাঁদের মাটিতে, ওটার নাম ছিল বিক্রম, বিক্রম। আর যেটা হচ্ছে তোমার একটা 6 চাকার গাড়ি পাঠানো পাঠানো হয়েছিল, ছোট একটা গাড়ি, যেটা হচ্ছে চাঁদের মাটিতে ঘুরবে, সেটার নাম হচ্ছে তোমার প্রজ্ঞান, প্রজ্ঞান রোভার, ওকে? এটাকে রোভার বলা হয়, প্রজ্ঞান রোভার।
আর কি মনে রাখবে এখান থেকে, হ্যাঁ, যেখানে ল্যান্ড করেছিল সেই জায়গাটা হচ্ছে সাউথ পোল চাঁদের, এবং ওই জায়গাটার পরবর্তী নামকরণ করা হয় শিব শক্তি। ঠিক আছে, শিব শক্তি নামে নামকরণ করা হয়। আচ্ছা, চলো, বেশ ভালো কথা। আর যেদিন হচ্ছে ল্যান্ড করে 23শে আগস্ট ছিল, সেটা 23শে আগস্ট, চন্দ্রযান 3। 23শে আগস্টকে এখন বর্তমানে ঘোষণা করা হয়েছে স্পেস ডে, ন্যাশনাল স্পেস ডে। এই ইনফরমেশন গুলো মনে রাখবে। পুরো আরবি এনটিপিসির জন্য একদম যুক্তিযুক্ত কোশ্চেন, এগুলোই কোশ্চেন আসে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে। পরবর্তী প্রশ্ন বলছে, ইন হুইচ ইয়ার দিল্লি অফিসিয়ালি অ্যানাউন্স দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া এম্পায়ার অফ জর্জ 5। তো পঞ্চম জর্জ হচ্ছে ব্রিটিশের রাজা ছিলেন, একমাত্র রাজা যিনি হচ্ছেন ভারতবর্ষ ভিজিট করেন ব্রিটেনে। ঠিক আছে, তো তিনি এসে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে চলে যায়। কত সালে হয়েছিল সেটা? এটা হচ্ছিল অপশন নাম্বার এ, 1919 সালে করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন বা ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন হচ্ছে হার্ডিঞ্জ। আরে, হার্ডিঞ্জ। ঠিক আছে, এবার এই হার্ডিঞ্জের যখন নাকি তোমার এই দিল্লি দরবার হচ্ছিল, ঠিক আছে, তো শোভাযাত্রা হচ্ছিল, একটা ক্যাপিটাল শিফট করা হচ্ছিল। তো এই শোভাযাত্রায়, হার্ডিঞ্জের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করেছিলেন কে? বোমা নিক্ষেপ করেছিলেন বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাস। পরীক্ষায় জিজ্ঞেস করবে বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়েছিল, পরীক্ষায় জিজ্ঞেস করবে যে বসন্ত বিশ্বাস অ্যারেস্ট হয়েছিল, ফাঁসি হয়েছিল, কিন্তু পুরো মূল যে কনস্পিরেসি, মূল যে ষড়যন্ত্র, এটার পেছনে মাস্টারমাইন্ড কে ছিল? তার নাম হচ্ছে রাসবিহারী বসু। ঠিক আছে, বিহারী বসু বা বোস, ঠিক আছে, যাই বলো না কেন, রাসবিহারী বসু এই ঘটনার পরে তার বিরুদ্ধে আচ্ছা কি মামলা শুরু হয়? দিল্লি ষড়যন্ত্রের মামলা। কারণ দিল্লিতেই এটা তোমার হয়েছিল। ঠিক আছে, দিল্লি ষড়যন্ত্রের মামলা শুরু হয় তার বিরুদ্ধে, এবং তিনি হচ্ছে পিএন ঠাকুর সদ্য নামে হচ্ছে দেশ ত্যাগ করেন। রাসবিহারী বসু তারপরে জাপান চলে যায়। ওকে, আচ্ছা, আর কি মনে রাখবো? 1907 কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে তোমার সুরাট অধিবেশন, সুরাট। ঠিক আছে, সুরাট অধিবেশন বা সুরাটে বিভাজন, নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়। 1913 গদর পার্টি তৈরি হয়েছিল, গদর দল। গদর দল তৈরি হয়, গদর কথার অর্থ হচ্ছে তোমার বিপ্লব। আচ্ছা, এটা কোথায়? না সান ফ্রান্সিসকো, আমেরিকাতে তৈরি হচ্ছে, ইউএস এর আমেরিকাতে। ওকে, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 8 নম্বর বলছে, গুডস দ্যাট তোমার বলছে যে ভোক্তার তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য যে বড় বড় অন্যান্য কি বলছে এখানে কোশ্চেনটা? এটা যেটা বলতে চাইছে যে ভোক্তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং অন্যান্য পণ্য উপাদানের জন্য আনা হয় এমন পণ্যকে কি বলা হয়? মানে এমন কিছু পণ্য, যেই পণ্যটা হচ্ছে একটা মেন একটা পণ্য রয়েছে, প্রধান পণ্য, এই পণ্যটা তৈরি করতে ওই জিনিসটা আনা হয়। ঠিক আছে, মানে এক কথায় বলতে চাই মূল পণ্যের এগুলো হচ্ছে কাঁচামাল। তো ওই কাঁচামাল জাতীয় পণ্যগুলোকে কি বলা হয়? আনসার ইজ অপশন নাম্বার এ, ক্যাপিটাল গুডস বলা হয়। ঠিক আছে, ক্যাপিটাল গুডস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, ফাইনাল গুডস কোনটা? এই যে ক্যাপিটাল গুডস দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার ফাইনাল গুডস। সিঙ্গারা দিয়ে মনে রাখি, সিঙ্গারাতে কি লাগে? সিঙ্গারা হচ্ছে পুরো একটা ফাইনাল প্রোডাক্ট। তো সিঙ্গারা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা হবে। এবার সিঙ্গারা বানানোর জন্য কি দরকার? আলু দরকার। ওকে, তারপরে আটা বা ময়দা যাই হোক না কেন সেটা দরকার, ময়দা দরকার হয়। ঠিক আছে, তো এই যে আলু, তারপরে হচ্ছে তোমার ময়দা, এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যাপিটাল গুডস এর মধ্যে পড়ে যায়। ইন্ডাস্ট্রি কিন্তু তাই। পরের প্রশ্ন। 9 নম্বর বলছে, অ্যাকর্ডিং টু দা 2011 সেন্সাস অনুযায়ী, যে লোয়েস্ট ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি, মানে সব থেকে কম কোন রাজ্যের জনঘনত্ব রয়েছে? জনঘনত্ব কম কোথায়, কোন রাজ্যে? আমরা জানি এটা সব থেকে ভালো করে। অপশন নাম্বার এ হবে, অরুণাচল প্রদেশে রয়েছে। প্রতি 1 বর্গ কিলোমিটারে 17 জন, মাত্র 17 জন রয়েছে। পুরো সার্কেলে মনে করো এটা রেডিয়াস মানে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারের মধ্যে কত থাকে? রেডিয়াসের মধ্যে 17 জন থাকে। বিহারে সব থেকে বেশি থাকে, 1000 জনেরও বেশি। ঠিক আছে, 1100 সামথিং এরকম থাকে আর কি, বুঝলে? আর সেকেন্ড নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। জনঘনত্বের দিক থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 2 নম্বরে আসে। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে ওয়েস্ট বেঙ্গল 4th নম্বরে আসে। আর আয়তন অনুসারে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমরা 13 নম্বরে এসে, 13th নম্বরে এসে। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। সব থেকে ছোট রাজ্য হচ্ছে সিকিম। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে, মহাত্মা গান্ধী ফার্স্ট মেজর পাবলিক অ্যাপিয়ারেন্স, মানে মহাত্মা গান্ধী আমরা জানি 1900 কত সালে এসেছিল? 15 সালে ভারতবর্ষে পৌঁছায়। কত তারিখ? না 9th জানুয়ারিতে। 9th জানুয়ারি কি হিসাবে পালন করি? আমরা প্রবাসী দিবস হিসেবে পালন করি, এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য। গান্ধীজি কোথা থেকে আসে? সাউথ আফ্রিকা থেকে আসে। এবার জিজ্ঞাসা করবে প্রথম জনগণের সামনে এসেছিল, সমক্ষে কোনো সভা অ্যাটেন্ড করেছিল, সেটা কোথায়? সেটা কোথায়? কোয়েশ্চেনটা বেশ ভালো প্রশ্ন। হুম, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো এটা কোথায়? না ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি, নাকি হচ্ছে বোম্বে, না ইউনিভার্সিটি অফ বেনারস। তা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা তোমার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গান্ধীজি জনসমক্ষে সবার প্রথম আসে। ঠিক আছে, তাহলে জনসমক্ষে প্রথম আসছে ইউনিভার্সিটি তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটা স্থাপন করা হচ্ছিল 1916 সালে মদন মোহন মালব্য। ঠিক আছে, এটা ইউনিভার্সিটি হিসেবে হচ্ছে মদন মোহন মালব্য 1916 সালে, কিন্তু এটা আগে স্কুল ছিল একটা। ঠিক আছে, এই স্কুলটা স্থাপন করেছিল 1898 সালে। কে? না অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্তি হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা আহ সে কি বলে সভাপতি। ঠিক আছে, আচ্ছা, কি বলছিলাম আরেকটা, হ্যাঁ, গান্ধীজির তাহলে প্রথম সভা ছিল এটা, কিন্তু প্রথম আন্দোলন যদি বলে সেটা হচ্ছে বিহারের চম্পারণ। আমরা জানি এগুলো সব, চম্পারণ। ওকে, আচ্ছা, কত সালে হয়? না 1917 সালে প্রথম আন্দোলন হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে, দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার অফ 1977 থেকে 1979 পর্যন্ত, সেই সময় ডেপুটি প্রাইম মিনিস্টার। একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দেবে, নিম্নলিখিত কোন পদটি ভারতের সংবিধানের মধ্যে নেই? 4টে অপশন থাকবে। ভারতের সংবিধানের মধ্যে অফিসিয়ালি ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কোনো পদ নেই। কি আছে? না হোম মিনিস্ট্রি আছে, হোম মিনিস্টার। মিনিস্টার, ঠিক আছে, হোম মিনিস্টারকে আমরা বলি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায়। ওকে, তো বর্তমানে হোম মিনিস্টারকে অমিত শাহ। প্রথম হোম মিনিস্টার কে ছিলেন? প্রথম হোম মিনিস্টার ছিল হচ্ছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই
প্যাটেল। তো এই যে বল্লভভাই যে প্রথম হোম মিনিস্টার ছিলেন না, আর হোম মিনিস্টারকে ডেপুটি প্রাইম মিনিস্টারের দরজা দেওয়া হয়, মানে সেকেন্ড নাম্বারে আসে মিনিস্ট্রির দিক থেকে, প্রাইম মিনিস্টার পরবর্তীতে। ঠিক আছে? তো প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন বল্লভভাই প্যাটেল। তো এখানে বলেছে এই সময়টা কে ছিল? এই সময় ছিল মোরারজি দেশাই, জগজীবন রাম, নাকি হচ্ছে জেবি কৃপালি, নাকি জেসি শাহ। অপশন নাম্বার বি, জগজীবন রাম। ঠিক আছে? তিনি ছিলেন এই সময়টাতে। আর এই সময়, এই যে এই সময়টা 1977, এই সময়টা হচ্ছে ইন্দিরা গান্ধী হেরে যায়। তার মানে কংগ্রেস হেরে গিয়ে দিল্লিতে প্রথম অকংগ্রেসীয় দল বা নন কংগ্রেস গভর্নমেন্ট আসে। সেই গভর্নমেন্টটা হচ্ছে জনতা দল। ঠিক আছে? জনতা পার্টি বা জনতা দল। আর এই দলের যে প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে মোরারজি দেশাই। এই যে মোরারজি দেশাই ছিলেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে? এই সময় জনতা দলের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। থেকে আরেকটা জিনিস মনে রাখবে, মোরারজি দেশাই হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানে পাকিস্তান, নিশানে পাকিস্তান। আবার ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, ভারত রত্ন, এই দুটোই তিনি পেয়েছেন। ঠিক আছে? একমাত্র ব্যক্তি সেটা হচ্ছে তোমার মোরারজি দেশাই। ওকে? কে জেবি কৃপালিনী? জেবি কৃপালিনী হচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের লিডার ছিলেন, হচ্ছে কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। তারই ওয়াইফ হচ্ছে তোমার সুচেতা কৃপালিনী। তারই ওয়াইফ হচ্ছে সুচেতা কৃপালিনী, যিনি হচ্ছে প্রথম সিএম, প্রথম সিএম ভারতবর্ষের মহিলা সিএম। ভারতবর্ষের প্রথম মহিলা সিএম হচ্ছে তার ওয়াইফ সুচেতা কৃপালিনী। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বলছে কি, বলছে অডিটোরিয়ামে শব্দ যে গুনগুন গুনগুন হয় সেটাকে আমরা কি বলি? শব্দের প্রতিফলন বলি। ইংরেজিতে বলা হয় রিভারবেশন। ইংরেজিতে বলে রিভারবেশন। তো এই তো এইটাই জিজ্ঞেস করেছিল আরকি। ঠিক আছে? যে ঘুম, ঘুম শব্দটা হয় সাউন্ডের, ওটাকে কি বলে? তো আনসার ইজ অপশন নাম্বার ডি, প্রতিধ্বনি বা রিভারবেশন। ঠিক আছে? এটাকে না বাংলায়, অ্যাকচুয়াল বাংলা যদি বলি তাহলে এটা অনুরণন হবে। অনু রণন। ঠিক আছে? গুম, গুম শব্দ হয়ে যায়। আর ইকো জিনিস কিন্তু আলাদা। যেটা অডিটোরিয়ামে হয় গুম, গুম শব্দ, শব্দ সাউন্ড বোঝা যায় না কিন্তু গুম, গুম হতে থাকে। ঠিক আছে? সেটা ডিভাইব্রেশন। ঠিক আছে? আর যদি ইকো হয়, ইকোর ব্যাপারটা হচ্ছে 70 মিটার লাগবে তোমার দূরত্ব, ডিসট্যান্স লাগবে। মানে সোর্স থেকে, সাউন্ডের সোর্স থেকে যে প্রতিফলকটা যেখানে হচ্ছে তোমার প্রতিফলিত হয়ে আবার শব্দ ফিরে আসবে, এইটার ডিসট্যান্স হচ্ছে হবে 17 মিটার হতে হবে, তবে গিয়ে ইকো হবে। ইকো মানে সাউন্ডের পুরো শব্দটা যা বলবে সেই কথাটা শোনা যাবে। পাহাড়ে গিয়ে তুমি যাই বলবে সেটাই আবার রিপিট আসবে, পুরো কথাটা শোনা যায়। কিন্তু অন্যান্য তা হয় না। মেঘের ক্ষেত্রে রিভারবেশনের অনুরণন হয়। ঠিক আছে? ইকো কিন্তু নয়। নেক্সট, ড্যাশ ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি মেড ফিল্ম দ্য কালার মে। ভারতবর্ষের প্রথম দেশীয়ভাবে তৈরি কালার বা রঙিন চলচ্চিত্র কোনটি? রঙিন চলচ্চিত্র হচ্ছে ছোটা চেতন, কিষান কন্যা, আলামারা, নাকি হচ্ছে হরিশ্চন্দ্র। তো ইন্ডিজিনিয়াসলি হচ্ছে কিষান কন্যা। ইন্ডিজিনিয়াস বা দেশীয়ভাবে তৈরি হচ্ছে কিষান কন্যা, প্রথম তৈরি হয়েছিল। এটা সম্ভবত 1938, একটুখানি ডেটটা দেখি, 1938 দুটোর মধ্যে একটা ডেট হবে। ঠিক আছে? এই সময়টাতে এটা রিলিজ হয়েছিল। তো প্রথম যেটা, যেটা রাজা হরিশ্চন্দ্র 1913 সালে। ডাইরেক্টর কে ছিলেন এটা? কি ছিলেন? দাদা সাহেব ফালকে। ওই জন্যই তাকে ভারতবর্ষের সিনেমার ফাদার বলা হয়। ঠিক আছে? আর দাদা সাহেব ফালকের নামে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা হচ্ছে চলচ্চিত্রের হাইয়েস্ট বা সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে? তো রাজা হরিশ্চন্দ্র প্রথম, এটা হচ্ছে মুখ, মানে হচ্ছে তোমার বধির, বধির না, আসলে মুখ না। আরে তোমার কি বলে, মুখ চলচ্চিত্র ছিল এটা। ঠিক আছে? সাইলেন্ট মুভি ছিল। আর বাংলায় প্রথম হচ্ছে 1919 সালে, বিল্লমঙ্গল। ওকে? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইউনাইটেড নেশন ওয়াজ নট ক্রিয়েটেড টু টেক ম্যানকাইন্ড দ্য হেভেন বাট সেভ দ্য হিউম্যানিটি ফর দ্য হেল হু সেড দিস। মানে এখানে কি বলছে? বলছে মানব জাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ সৃষ্টি হয়নি। কি হয়েছে? মানবতাকে নরক থেকে বাঁচানোর জন্যই সৃষ্টি হয়েছে। ঠিক আছে? যে মানব জাতি দীর্ঘদিন হচ্ছে যুদ্ধর দামামা বাজতে শুরু করে, যে শক্তিশালী দেশগুলো যে তোমার যুদ্ধ করছে এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, নরকে পতিত হচ্ছে, এই নরক থেকে উত্থান করবার জন্যই তৈরি হয়েছে তোমার হচ্ছে এই ইউনাইটেড নেশন, যেটাকে বলা হয় ইউএনও। ইউএনও তৈরি হয় 1945 সালে 24শে অক্টোবর। 24শে অক্টোবর, ওই জন্য 24শে অক্টোবরকে বলা হচ্ছে ইউএনও, যার হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। ঠিক আছে? তো এটা কে বলেছিল? তার ইউনাইটেড নেশনের সেকেন্ড যিনি ছিলেন সেক্রেটারি জেনারেল, দ্বিতীয়, তিনি বলেছিলেন। তার নাম হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে? ড্যাগ হ্যামার্স জোল্ট। ঠিক আছে? জোল্ট বলেছিলেন এই কথাটা। ওকে? আচ্ছা, ইউথ হাট হচ্ছে প্রথম এশীয় ইউনাইটেড নেশনের প্রথম এশীয় ব্যক্তি আর কি, জেনারেল সেক্রেটারি। ওকে? আচ্ছা, প্রথম কে ছিলেন? প্রথম হচ্ছে ট্রিক ভি লি। চলো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কি বলছে? বলছে যে এর মধ্যে কে, মানে 35টা যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস বিকমস দে ফ্রম দ্য নেগেটিভলি চার্জড আয়ন বাই দ্য গেইনিং ইলেকট্রন ড্যাশ আর নোন অ্যাজ। মানে এর মধ্যে পরিচিত 35টা ইলেকট্রোনেগেটিভ উপাদান দ্বারা, উপাদান কারণ তারা ইলেকট্রন লাভ করে নেগেটিভ হয়ে যায়, মানে ঋণাত্মক চার্জ আয়ন গঠন করে। এর মধ্যে কারা? মানে বলতে চাইছে যে যে সমস্ত এলিমেন্ট কি করে না ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, মানে লাভ করে বা গ্রহণ করে, তাদেরকে আমরা ইলেকট্রন ঋণাত্মক বলি। তাহলে আমরা কি বলি? ঋণাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে? ইলেকট্রন নেগেটিভ বলি ইংরেজিতে। তো এর মধ্যে কোনটা বা কোনগুলো হচ্ছে তোমার ইলেকট্রন নেগেটিভ? নন মেটাল, অ্যালয়, কম্পাউন্ডস, নাকি মিক্সচার? কোনটা হবে আনসার? অপশন নাম্বার এ, নন মেটাল। যত নন মেটাল মানে গ্যাস,
গ্যাসগুলো নন মেটাল, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব গ্যাস, এগুলো সবই হচ্ছে তোমার কি করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাই এরা তোমার নেগেটিভ চার্জ যুক্ত হয়। ঠিক আছে, তার মানে মেটাল যত রয়েছে, যত মেটাল রয়েছে তারা হচ্ছে কি করে, তারা তোমার দান করে। ঠিক আছে, ইলেকট্রন তারা হচ্ছে কি করে দেয়, বর্জন করে দেয়, তাই হচ্ছে তারা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যায়, হয় না, পজিটিভ এটা লেখা থাকে, নেগেটিভ এটা লেখা থাকে, তার মানে কি পজিটিভ চার্জ যুক্ত মেটাল হবে আর নেগেটিভ চার্জ যুক্ত সব নন মেটাল হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে উন্নত ভারত ইজ রিলেটেড টু, উন্নত ভারত এটা হচ্ছে তোমার কি ধরনের স্কিম। ঠিক আছে, এটা অপশন নাম্বার সি স্কিম, কি বলছে না, ডেভেলপিং রুরাল ইন্ডিয়া, রুরাল ইন্ডিয়াকে ডেভেলপ করে উইথ দ্য হেল্প অফ দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, মানে এক কথায় হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশন বানাতে হবে, কোথায় না, গ্রামে। তো গ্রামকে যদি উন্নয়ন করতে হয় সেখানে তোমার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। তো গ্রামের শিক্ষা ব্যবস্থা উন্নত করে তাকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে, তো এটাই হচ্ছে উন্নত ভারত অভিযান। 17 নম্বর বলছে যে হুইচ ব্রিটিশ ফিজিস্ট ওয়াজ দ্য অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফিজিক্সে 1906 সালে, 1906 সালে নিম্নলিখিত কে ইলেকট্রন আবিষ্কার করার জন্য কি পেয়েছিলেন না, নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, তো আমরা এখানে তো ক্লু বলেই দিয়েছে যে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, আমরা জানি ইলেকট্রন চারজনের মধ্যে কি আবিষ্কার করেছিলেন, জেমস স্যাডউইক কি আবিষ্কার করেছিলেন, এটা হচ্ছে তোমার নিউটন, জেমস স্যাডউইক নিউটন আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা যে থমসন, থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে, আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, আচ্ছা নেলস বোর পরমাণু তত্ত্ব দিয়েছিল, পরমাণুর গঠন তত্ত্ব বলেছিলেন হচ্ছে নেলস বোরের তত্ত্ব। ঠিক আছে, আর আর্নেস্ট রাদারফোর্ড, রাদারফোর্ড হচ্ছে তোমার প্রোটন আবিষ্কার করে, প্রোটন, তারপর হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটি রাদারফোর্ডের এই রয়েছে। ঠিক আছে, গবেষণা রয়েছে। পরবর্তী, ইউনাইটেড নেশন বা ইউএন ওয়াজ ফাউন্ডেড দ্য সাকসেসর অফ দ্য ইংরেজ 24 অক্টোবর, মানে বলছে 24 অক্টোবর ইউনাইটেড নেশন স্থাপিত হয় কত সালে, অলরেডি জাস্ট কিছুক্ষণ আগে আমি বললাম। ঠিক আছে, তো ইউনাইটেড নেশনস হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে। তো 45 সালে তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, নিউ ইয়র্কে, আমি বলে দিয়েছি জাস্ট কিছুক্ষণ আগে। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর বলছে ইন্ডিয়াস ফার্স্ট প্যারা অ্যাথলিট টু উইন দ্য মেডেল দ্য প্যারা অলিম্পিক্স, শি ওন সিলভার 2016 সালে রিও অলিম্পিকে। ঠিক আছে, প্যারা অলিম্পিক কারা, যারা মনে করো স্পেশাল চ্যালেঞ্জড ব্যক্তি। ঠিক আছে, তো যারা হচ্ছে মনে করেন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য একটা আলাদা অলিম্পিক হয়, সেটাকে আমরা প্যারালিম্পিক বলি। ঠিক আছে, প্যারালিম্পিক বলি। এই প্যারালিম্পিক কখন হয় না, যখন সামার অলিম্পিক শেষ হবে সেম ভেন্যুতে, ওইখানেই তোমার প্যারালিম্পিক হয়। ঠিক আছে, তো বলছে প্যারালিম্পিকে 2016 যাতে, যেটা তোমার রিওতে হয়েছিল, ব্রাজিলের রিওতে, সেখানে শর্টপুট গেমে, শর্টপুট ইভেন্টে রূপো জিতেছিলেন নিম্নলিখিত কে, দীপা কর্মকার, নাকি দেবী ঝাঝারিয়া, নাকি হচ্ছে দীপা মালিক, নাকি হচ্ছে গিরিশা রানী। আনসার ইজ দীপা মালিক, আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ঠিক আছে, দীপা কর্মকারের নামটাও কিন্তু তোমাকে মনে রাখতে লাগবে খুব ইয়েতে। ঠিক আছে, খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে লাগবে, তার কারণ দীপা কর্মকার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন জিমন্যাস্ট। ওকে, ভারতবর্ষের জিমন্যাস্ট, তিনি হচ্ছে কোথাকার, ত্রিপুরা, ত্রিপুরার বাসিন্দা। কিন্তু 2024 সালে, খুবই কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ইম্পর্টেন্ট, 2024 সালে তিনি রিটায়ার হয়ে যায়। ঠিক আছে, তিনি খেলা থেকে অবসর নেয়, তো অবসর গ্রহণ করেছিল কে না, তোমার হচ্ছে দীপা কর্মকার। পরের 20 নাম্বার বলছে পপুলার শোর ডান্স, শোর ডান্স মানে হচ্ছে তোমার উত্তরাখণ্ডের একটি তোমার জনপ্রিয় তরবারি নাচ, মানে তরবারি নিয়ে নাচতে হয়, সেটাকে শোর বলা হয়। ঠিক আছে, তো শোর ডান্স হয় কুমায়ুন রিজন, কোথায় না, উত্তরাখণ্ডের কুমায়ুন রিজনে। এই নাচটার নাম কি, এই নাচটার নাম হচ্ছে ছলিয়া, নয়, এই নামটা হচ্ছে তোমার ছলিয়া, হ্যাঁ ছলিয়াই মেবি হবে। ঠিক আছে, আহ চলিয়া বা ছলিয়া, যাই হোক, অপশন নাম্বার ডি কারেক্ট। চলিয়া বলো বা ছলিয়া বলো, যাই বলো না, অপশন নাম্বার ডি। লাবণী হয় মধ্য মহারাষ্ট্রের লাবণী হয়, ঝুমুর, ঝুমুর হয় আমাদের ঝাড়খণ্ডে, ওয়েস্ট বেঙ্গল, এখানে কত্থক হয় ইউপি বা উত্তর ভারতের সমগ্র, এটা একটা ক্লাসিক্যাল ডান্স কিন্তু। আর বাকি তিনটা হচ্ছে তোমার ফোক ডান্স, ওকে, লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই কোয়েশ্চেনটা না সে বছর ভুল কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, তার নোটসে বলা আছে, এটা ভুল ছিল। তারপর আমরা 22 নম্বর কোয়েশ্চেন বলবো, বলছে জ্যোতির্পদার্থবিদ যিনি প্রথম 1958 সালে সৌর বায়ুর অস্তিত্বের তত্ত্ব দিয়েছিলেন, তিনি প্রথম জীবিত ব্যক্তি হয়েছিলেন, মানে জীবিত ব্যক্তি যিনি যার পরে নাসা মহাকাশ অভিযানের নামকরণ করেছিলেন তার নামে। আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা, বলছে একজন সায়েন্টিস্ট ছিলেন, যে সায়েন্টিস্ট হচ্ছে 1958 সালে প্রথম, তোমার কি বলেছিল এখানে, কোথায় গেল লেখা, যে সোলার উইন্ড, সোলার উইন্ড মানে হচ্ছে সূর্যের ভেতরে যে তোমার ঝড় হয়। ঠিক আছে, সৌর ঝড় বলা হয়, এখানে তোমার সৌর বায়ুর অস্তিত্ব বলেছে, সৌর বায়ু মানে সৌর ঝড়। ঠিক আছে, এই যে সৌর ঝড়গুলো ওঠে, সোলার উইন্ডের কথা প্রথম এই চারজনের মধ্যে একজন সায়েন্টিস্ট বলেছিলেন, কত সালে, 1958 সালে। এবং নাসা কি করেছিল, এই সায়েন্টিস্টকে সম্মান জানানোর জন্য তার নামে একটা মিশন লঞ্চ করেছিল, এবং সেটা সানকেই স্টাডি করার জন্য। তো এই সায়েন্টিস্টের নাম কি, যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে দেখবে তোমরা জানো এগুলো। আহ, আমার চ্যানেলে আমি দিয়েছি, আমি একটা আদিত্য এলিভান বলে একটা তোমার ভিডিও আপলোড করেছিলাম বহুদিন আগে, মানে গত বছর যখন নাকি ইসরো আদিত্য এলিভান লঞ্চ করেছিল, তখনই আমি তোমার নাসার সানের মিশনটা সম্পর্কে বলেছিলাম। তো নাসা যে সান মিশনটা বলেছিল সেটা হচ্ছে তোমার পার্কার সোলার প্রোব, সোলার প্রোব নামে একটি মিশন লঞ্চ করেছিল। ঠিক আছে, তো সানের ক্রোনা অঞ্চলকে, সানের যে ক্রোনা সেই অঞ্চলটাকে স্টাডি করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে অপশন নাম্বার এ, ইউজিন, ইউজিন পার্কার, ইউজিন পার্কার হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, ইউজিন পার্কার।
আচ্ছা। আর কি মনে রাখবে যেমন ইলন মাস্ক তো বা জানো ভালো করে, তিনি হচ্ছে তোমার টেসলা কোম্পানির ফাউন্ডার। ওকে? তারই হচ্ছে তোমার SpaceX তার এখন হচ্ছে তোমার এই যে X, এটা হচ্ছে তার কোম্পানির নাম, যেটা আমরা তোমার টুইটারকে এখন নাম পরিবর্তন করে X হ্যান্ডেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা। আর কি মনে রাখবো দেখো, জোহান্স কেপলার। জোহান্স কেপলারের নাম অনুসারে নাসা একটা টেলিস্কোপ লঞ্চ করেছিল। ঠিক আছে? টেলিস্কোপ মিশন ছিল ওটা। ওটাকে কি বলা হয়? টেলিস্কোপ মিশন। ওকে? এই টেলিস্কোপ মিশনটা এটা একটা কেপলার মিশন। যদি জিজ্ঞেস করে যে কেপলার কি? এটা একটা টেলিস্কোপ কার? না নাসার। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস লোকেটেড। সোজা কোশ্চেন, একদম সোজা প্রশ্ন এটা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় রয়েছে? হেডকোয়ার্টার কোথায়? তো এটার হেডকোয়ার্টার রয়েছে অপশন নাম্বার সি। কোথায় রয়েছে? অপশন নাম্বার সি, দা হেগ শহরে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, অপশন নাম্বার সি, দা হেগ শহর। হেগ শহর কোথায়? না, নেদারল্যান্ডসের একটি শহর। ওকে? কোথায় রয়েছে? নেদারল্যান্ডসের হেগ শহরে রয়েছে। আর মনে রাখবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউনাইটেড নেশন, ৫টা অঙ্গ, ৫টা অঙ্গের মধ্যে ৫টারই হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। শুধুমাত্র একটার হেডকোয়ার্টার নিউ ইয়র্কের বাইরে ইউরোপে, সেটা হচ্ছে এইটা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে? আচ্ছা, বেশ। পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে কোষের এক ধরনের কি বজ্র নিষ্পত্তি ব্যবস্থা, এগুলো কোনো হজম করে কোষকে পরিষ্কার করে রাখা যায়। মানে এক কথা এখানে যেটা বলতে চাইছে না, এখানে বলতে চাইছে যে সেলের, আমাদের যে সেল, বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে সেল সম্পর্কে বায়োলজির একটা লেকচার আমি অলরেডি আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যদি না জানো, না দেখো, তাহলে অবশ্যই দেখো। যদি প্রয়োজন মনে হয় তাহলে তাহলে দেখে নিও। বায়োলজির চ্যাপ্টার নাম্বার 1 এ রয়েছে ওটা। ওটা আমি ডিটেইল সেল সম্পর্কে ডিসকাশন করেছি ওখানে। সেল তত্ত্ব, তারপর সেল কে বিষয় করেছে, নিউক্লিয়াস সম্পর্কে সবকিছু আমরা, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া উইথ ডায়াগ্রাম ডিসকাশন করেছি। যদি না দেখো তাহলে অবশ্যই, যদি প্রয়োজন পড়ে দেখে নিও। ঠিক আছে? সেখানেই আমি ডিসকাশন করেছিলাম যে সেলের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এই সেলের ভেতরে থাকে। তো সেলের ভেতরে এমন একটা অঙ্গাণু রয়েছে যে হচ্ছে আনওয়ান্টেড, মানে এমন কিছু জার্ম যদি আমাদের সেলের ভেতরে ঢুকে যায়, তাকে ধ্বংস করে, নিজেও ধ্বংস হয়ে যায়। এর মধ্যে কে করে সেই কাজটা? লাইসোজোম, গলগি, প্লাস্টিড, নাকি হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া? তো আনসার হবে অপশন নাম্বার এ, লাইসোজোম এই কাজটা করে। ওই জন্য বলা হয় লাইসোজোমকে কি বলে, যে উম, কি বলে, আত্মঘাতী থলি। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে? গলগি বডি লাইসোজোম প্রস্তুত করে, গলগি বডি লাইসোজোম প্রস্তুত করে। আচ্ছা, লাইসোজোম আবিষ্কার করেছিল কে? যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় তাহলে কি বলবে? লাইসোজোম আবিষ্কার করেছিল ডি ডুভে। ডি ডুবে, তিনি হচ্ছেন লাইসোজোম আবিষ্কার করেন। ওকে? আচ্ছা, গলগি বডি, গলগি অবশ্য তার নাম অনুসারে নামকরণ হচ্ছে। প্লাস্টিড হচ্ছে ৩ ধরনের হয়, হ্যাঁ? ৩ ধরনের হয়। আর প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহে দেখা যায়, প্রাণী দেহে অনুপস্থিত। প্রাণী দেহে প্লাস্টিড দেখা যায় না। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে আমরা জানি প্রত্যেকে। এটিপি অণু উৎপাদন করে, মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে? এই জিনিসগুলো হচ্ছে কমন জিনিস। আর কি মনে রাখবেন এখান থেকে? আচ্ছা, চলো ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন বলছে ২৫ নম্বর, ভারতে সবুজ বিপ্লব সফলভাবে সম্পাদনের কৃতিত্ব যার, সেই ব্যক্তিটার নাম কি? ঠিক আছে? ভারতবর্ষে গ্রিন রেভলিউশন করেছিলেন স্বামীনাথন, হরিশ্চন্দ্র, সত্যেন্দ্রনাথ বোস, নাকি হচ্ছে তোমার সুব্রমণিয়ান চন্দ্রশেখর? আনসার কি দেবে? আনসার অপশন নাম্বার এ, স্বামীনাথন, MS স্বামীনাথন, তিনি হচ্ছেন করেছিলেন সবুজ বিপ্লব। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তৃতীয় 5 ইয়ার প্ল্যানে, হ্যাঁ? 5 ইয়ার প্ল্যান। ৩য় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় এটা করা হয়েছিল। ইন্দিরা গান্ধী সেই সময় ছিলেন। আর কি মনে রাখবো এখান থেকে? মনে রাখবো হচ্ছে EMS স্বামীনাথনকে ভারতরত্ন দেওয়া হয়েছে এই বছর ২০২৪-এ। ২০২৪-এ মোট ৫ জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে MS স্বামীনাথন। ওকে? আচ্ছা, কি সত্যেন্দ্রনাথ বোস সম্পর্কে একটা জিনিস মনে রাখো, তিনি হচ্ছেন বোসন কণা আবিষ্কার করেন। বোসন কণা, যেটাকে আমরা বোস-আইনস্টাইন কনডেনসেশন বলি, কনডেনস্টেট বলি। যেমন হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু এবং হচ্ছে তোমার আইনস্টাইন দুজনে মিলে গবেষণা করেছিলেন, সেই জন্য বলা হয় বোস-আইনস্টাইন কনডেনস্টেট। এটা হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থা, 5th স্টেজ। পদার্থ ৩ ধরনের হয় সাধারণত: কঠিন, গ্যাস এবং হচ্ছে তরল। এবং ৪ নম্বর যেটা, 4th যে স্টেজ, সেটা হচ্ছে প্লাজমা স্টেট। এবং হচ্ছে ৫ নম্বর স্টেজের কথা তারা বলেছিল। ঠিক আছে? তো মনে রেখে দিও। সুব্রমণিয়ান চন্দ্রশেখর, ইনি হচ্ছেন তোমার একজন সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন ইন্ডো আমেরিকান, বলতে পারো আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। এবং হচ্ছে তিনি তার পরবর্তীকালে আমেরিকাতে, তোমার কি বলে, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন। তার পরবর্তীকালে আমেরিকাতে চলে যায় এবং আমেরিকার বিভিন্ন রকমের তোমার সে মহাকাশ গবেষণা নিয়ে কাজ করেন। এবং তারই নাম অনুসারে চন্দ্র নামে একটি তোমার স্যাটেলাইটও লঞ্চ করে হচ্ছে নাসা। ঠিক আছে? কি নাম বললাম? চন্দ্র। এই নাম, তার নাম অনুসারে। পরের প্রশ্ন বলবো। বলছে ২৬ নম্বর কোয়েশ্চেন, এটি ভারতের বৃহত্তম মাটির বাঁধ, মানে হচ্ছে তোমার আর্থেন ড্যাম। আর্থেন ড্যাম বলা হয়, আর্থেন ড্যাম। ঠিক আছে? তো আর্থেন ড্যাম বা মাটির ড্যাম, এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয়। দেখো ওইভাবে বলে না, জল ধারণ ক্ষমতা হিসাবে এটা দ্বিতীয় না, এটা হচ্ছে আর্থেন ড্যাম হিসাবে বৃহত্তম। ঠিক আছে? এবং হচ্ছে এশিয়ার দ্বিতীয়। এইটা কোথায় রয়েছে? যার হচ্ছে কেরালাতে অবস্থিত। আচ্ছা সরি, এটা কেরালাতে অবস্থিত। এবং হচ্ছে কেরালার একজন রাজা ছিলেন, নাম হচ্ছে মহাবলী, এবং তার পুত্রের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। এই বাঁধটার নাম কি? নাগার্জুন সাগর বাঁধ, বনসুরা বাঁধ, মেট্টুর বাঁধ, নাকি কৃষ্ণ সাগর বাঁধ? আনসার দেবে সহজ, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি,
যে বানসুরা ড্যাম, এটা রয়েছে কেরালাতে। কেরালাতে কাবিনী নামে একটা রিভার ফ্লো করে, কাবিনী, কাবিনী নদীর ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী, সেই কি বলে উপনদী বলে, তো কাবেরী নদীর উপনদী, সেই নদীর উপরে রয়েছে হচ্ছে বনসারা সাগর। কেননা বানসুরা এটা একটা হিলের মধ্যেই রয়েছে। তো যাই হোক, কেরালাতে অবস্থিত। নাগার্জুন ড্যাম হচ্ছে তোমার পরে হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানাতে, ঠিক আছে, দুটো রাজ্যের মধ্যেই পড়ে। ওকে, তেলেঙ্গানাতে যেটা পরে ডিস্ট্রিক্টটার নাম মনে রাখবে, তেলেঙ্গানা ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে কি বলে, পালান্ডু নামক একটা ডিস্ট্রিক্ট রয়েছে, পালান্ডু ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের পালান্ডু ডিস্ট্রিক্ট। আর তেলেঙ্গানা ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে, এটা মনে থাকবে তোমাদের, নালগোডা ডিস্ট্রিক্ট। নাম শুনেছো হয়তো, যদি না শুনে মনে রাখো। নালগোডা ডিস্ট্রিক্টের মধ্যে, এই দুটো রাজ্যের মধ্যে অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর, যেটা কৃষ্ণা নদীতে পড়ে, কৃষ্ণা রিভার। ওকে, মেট্টুর ড্যাম এটা অনেক পুরনো, প্রাচীন ড্যাম, 1934 সালে স্থাপিত হয়েছিল, কাবেরী নদীতে রয়েছে, এটা কাবেরী। ওকে, এটা হচ্ছে তামিলনাড়ুতে পড়ে, কাবেরী তামিলনাড়ু। ওকে, আচ্ছা, কৃষ্ণসাগর বাঁধ এটা কর্ণাটকে পড়ে, কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়, সন্ধ্যাবেলায় দেখা যায়, এবং এটি হচ্ছে নক্ষত্রমণ্ডলটি শিকারী নামে পরিচিত বা দা হান্টার। এর মধ্যে কাকে হান্টার নামে পরিচিত? এই যে নামগুলো রয়েছে, ক্যাসিওপিয়া, অরিয়ন, ড্রেকো এবং যে উরসা মেজর, এগুলো ছোটবেলায় আমরা প্রত্যেকটা সম্পর্কে পড়েছি। সপ্তর্ষি মণ্ডল কোনটা, কোনটা কালপুরুষ, এগুলোকে কি বলে, কনস্টেলেশন। ইংরেজিতে কি বলা হয়, কনস্টেলেশন। কনস্টেলেশন যখন অনেকগুলো তারা একসাথে থাকে, তাকে পুরো একত্রিত ভাবে বলা হয় স্টার কনস্টেলেশন বা কনস্টেলেশন বলে, ঠিক আছে। তো এই এর মধ্যে কোনটা যে হান্টার নামে পরিচিত, সন্ধ্যেবেলায় দেখা যায় কোনটা, ঠিক আছে। তো উত্তর দেবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। একটু ছবি গুগল করে ছবিগুলো দেখে নিও, তাহলে ভালো মাথায় মনে থাকবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন পড়বো। নেক্সট কোয়েশ্চেন 28 নম্বর, বলছে বলছে যে বছর সুয়েজ খালটি খুলে দেওয়া হয়েছিল এবং এটি বিশ্ব অর্থনীতিতে বোম্বাইয়ের যোগসূত্র আরো মজবুত করেছিল। কারণ আমরা জানি বোম্বে, যেটা আমাদের মুম্বাই পোর্ট, সেটা সব থেকে বড় পোর্ট ভারতবর্ষের। মুম্বাই ভারতবর্ষের পশ্চিম দিকে পড়ে। তো মুম্বাই বন্দরের সাথে পশ্চিমের দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা আরো বেশি সুযোগ, মানে তোমার কি করে, স্ট্রং করেছিল, এবং হচ্ছে খুবই আর কি তোমার সহজে আর কি তার পশ্চিমী দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারতো, কার মাধ্যমে, না সুয়েজ মাধ্যমে। তো সুয়েজ খাল কত সালে ওপেন করা হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক দেবে। তো আনসার কি হবে? অপশন নাম্বার ডি, 1869। 1869, কি বুঝলে? পরবর্তী প্রশ্ন বুঝবো তারপরে। নেক্সট বলছে যে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে সুয়েজ খাল কোথায় রয়েছে, সুয়েজ খাল মিশরে। ওকে, আর মনে রাখবে সুয়েজ খাল যুক্ত করেছে হচ্ছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে, ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। আচ্ছা, নেক্সট বলছে লখনৌ প্যাক্ট যেটা সাইন হয়েছিল 1916 সালে, প্রোভাইডেড আ জয়েন্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম অফ দ্য মডারেট অ্যান্ড র্যাডিক্যাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কার সাথে চুক্তি হয়েছিল এই লখনৌ চুক্তিতে? লখনৌ চুক্তি 1916, উত্তর ব্রিটিশদের সাথে, স্বরাজ পার্টির সাথে, মুসলিম লীগের সাথে, নাকি কমিউনিস্টদের সাথে? আনসার ইজ অপশন নাম্বার সি হবে, মুসলিম লীগের সাথে লখনৌ প্যাক্ট হয়। এবং ইন্টারেস্টিং বিষয়ে, মুসলিম লীগের সাথে হয়েছিল, এবং হচ্ছে এই লখনৌ প্যাক্টে নরমপন্থী চরমপন্থী যেটা হচ্ছে বিভাজিত হয়ে হচ্ছে 1907-এ, সেটা আবার মিলে যায় এই প্যাক্টে, মানে তোমার লখনৌ চুক্তির লখনৌ অধিবেশনের মধ্যে। লখনৌ অধিবেশনে কংগ্রেসের হয়ে সভাপতিত্ব করেছিলেন বি এন রাও, বিশান নারায়ণ, না বি এন রাও না, বি এন ধর, বিশান নারায়ণ ধর। আর মুসলিম লীগ থেকে ছিল হচ্ছে জিন্না। আর এটাতেই তোমার আহ কি বলে, ভারতের সরোজিনী নাইডু জিন্নাকে হিন্দু মুসলিমের ঐক্যের অগ্রদূত বলে আখ্যায়িত করেছিলেন, ঠিক আছে। পরীক্ষা এসছে কিন্তু, আবার আসবে। 30 নম্বর কোয়েশ্চেন বলছে, ইলেকট্রোনেগেটিভ উপাদান হিসেবে পরিচিত কারণ তারা ইলেকট্রন লাভের মাধ্যমে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে। জাস্ট এই বিষয়টা পড়লাম দেখছো না, নন মেটাল হবে, অধাতু হবে। 31 নম্বর বলছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সাথে স্থলসীমানা ভাগ করে না? স্থলসীমানা ভাগ করে না, এর মধ্যে কার মধ্যে স্থলসীমানা নেই? নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, নাকি ভুটান? ভারতের ম্যাপ, রেলের জন্য প্রিপারেশন করছো, ভারতের ম্যাপ কিন্তু তোমাকে জানতে হবে, আশা করি তুমি জানো। তাহলে আনসার তুমি টুক করে দেবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে কোনো ভারতের স্থলসীমানা নেই, জলসীমানা রয়েছে। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে, শ্রীলঙ্কা ভারতবর্ষ কি দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? পক প্রণালী দ্বারা, ঠিক আছে, পক, পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, ঠিক আছে। কি মনে রাখবো এখান থেকে? চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে, জাপানিজ লেগ অফ দ্য টোকিও 2021 সালের অলিম্পিক টর্চ র্যালি মানে এখানে বলছে যে টোকিও 2021 সালে যে অলিম্পিক হয়েছিল, সেখানে টর্চ রেলের জাপানি 1921 সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কোথায়?
এটার মিনিং হচ্ছে 2021 সালে অলিম্পিক হওয়ার কথা ছিল, 2020 তে 2020 তে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য, যে সময় করোনা ছিল 2020টা শিফট হয়েছে 2021 সালে। সেটা জাপান হোস্ট করছিল সেই বছর, ঠিক আছে। কিন্তু যে তোমার উদ্বোধনী ম্যাচ, যেটাকে তোমার টর্চ রিলে বলছে, উদ্বোধনী ম্যাচটা কোথায় হবে, কোন স্টেডিয়ামে হবে, সেই শহরটার নাম কি? এটা আমাকে টোকিও, হিরোশিমা, ফুকুশিমা, নাকি হচ্ছে তোমার সাপোরো। অপশন নাম্বার সি ফুকুশিমাতে হয়েছিল, ঠিক আছে, ফুকুশিমা। আরেকটা জিনিস মনে রাখবে, টোকিও, সরি টোকিও না, কিয়োটো। টোকিও তো তাদের ক্যাপিটাল। কিয়োটো কি? কিয়োটো হচ্ছে কিয়োটো প্রোটোকল, 1998 এটা হয়েছিল, স্বাক্ষরিত হয়েছে কিয়োটো প্রোটোকল। কি নিয়ে? না, গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর জন্য, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর জন্য তোমার কিয়োটো প্রোটোকল স্থাপন করা হয়েছিল 1900, মানে সাইন করা হয়েছিল 1998 সালে, এবং এটি 2005 সালে কার্যকরী হয়। এইটাও কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসে। পরবর্তী প্রশ্ন করবো আমরা। বলছে গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণ করেন, মানে এখানে বলছে যে আকবর কি করেছিল না, ফতেপুর সিক্রিতে একটি বিজয় স্তম্ভ স্থাপন করেছিল, কি কারণে না, গুজরাট জয় করেছিল বলে, ঠিক আছে। তো এটাকে বলা হয় গেট অফ দা ম্যাগনিফিসেন্স। এই গেট অফ ম্যাগনিফিসেন্স এটার নাম কি, আকবর এটার নামকরণ কি করেছিল? এই কোয়েশ্চেনটা না আমি কয়েকটা শিফটে করিয়েছি, এই শুধুমাত্র এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। ফতেপুর সিক্রিতে সেইটা জায়গাটার নাম হচ্ছে, মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে তোমার বুলান দরওয়াজা। অপশন নাম্বার বি, ফতেপুর সিক্রিতে গুজরাট জয়ের পরে 1975 সালে আকবর বুলান দরওয়াজা স্থাপন করে। এবং ফতেপুর সিক্রি কিন্তু ইউপিতে অবস্থিত, এবং এটা একটা ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারও কিন্তু পড়ে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নেক্সট বলছে যে স্টেট অফ মহারাষ্ট্র, সরি, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট ওয়্যার ক্রিয়েটেড স্টার মার্ক। আগে স্টার মার্ক, খুব ভালো প্রশ্ন এটা। বলছে আগে একটাই রাজ্য ছিল, সেটা বোম্বে প্রভিন্স ছিল। বোম্বে ভেঙে মহারাষ্ট্র, মারাঠি ভাষাযুক্ত এলাকা, এবং হচ্ছে গুজরাটি ভাষাযুক্ত এলাকা হচ্ছে তখন গুজরাট। এই দুটো রাজ্য যে নতুন নতুন সৃষ্টি হয়েছিল, সেটা কত সালে সৃষ্টি হয় বোম্বে ভেঙে? সেটা সৃষ্টি হচ্ছিল 59, 62, 61, নাকি 60? তো আনসার কি দেবে? আনসার দেবে অপশন নাম্বার ডি, 60 সালে গুজরাট রাজ্যের সৃষ্টি হয়। গুজরাটের সৃষ্টি হয় 60 সালে, ওকে। খেয়াল রাখবে কিন্তু। আর অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তৈরি হয়েছিল তামিলনাড়ুকে ভেঙে, মানে তখন ছিল মাদ্রাজ, ঠিক আছে। তখন ছিল মাদ্রাজ। মাদ্রাজ ভেঙে দুটো রাজ্য, একটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, একটা হচ্ছে তোমার তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশে তোমার হচ্ছে তেলুগু ভাষা, আর তামিলনাড়ুতে তামিল ভাষা। এটা সৃষ্টি হচ্ছিল 1953 সালে ভাষার ভিত্তিতে। তাই অন্ধ্রপ্রদেশকে বলা হয় ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, 1953 সাল। আরেকটা জিনিস বলবে, অন্ধ্রপ্রদেশ ভেঙে বর্তমানে তেলেঙ্গানা সৃষ্টি হচ্ছে 2014 সালে। 2014 সালে কমিটির নাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কমিটি দ্বারা তেলেঙ্গানা সৃষ্টি হয়। এটাই তেলেঙ্গানায় হচ্ছে একদম নিউয়েস্ট, ওকে। বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়, আর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়। এগুলো 2000 সালে 3টে রাজ্য সৃষ্টি হয়, ঠিক আছে। এছাড়া বলতে গেলে তো অনেকই হয়ে যায়। চলো পরে কোশ্চেন। পরের প্রশ্ন বলছে যে 1772 সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং আপনার, মানে আমাদের জামা কাপড় থেকে বিচ্ছিন্ন হওয়া মূলত একই ঘটনা? হ্যাঁ, মানে আমাদের জামা কাপড় যেটাকে স্পার্ট হওয়া, এবং হচ্ছে তোমার লাইটনিং, মানে হচ্ছে বজ্র বিদ্যুৎ হওয়া, এই দুটো জিনিস প্রায় একই, ঠিক আছে। তো এই দুটো জিনিস একই কি? শীতকালে দেখতে পারবে, দেখবে সোয়েটার টোয়েটার খুললে পটপট করে আওয়াজ হয় না, তো সেটাকে বলছে হচ্ছে স্পার্ট হওয়া জামা কাপড়। এটা দেখিয়েছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অপশন নাম্বার বি কারেক্ট। অপশন নাম্বার বি কারেক্ট হবে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি করেছিলেন। আর্কিমিডিস হচ্ছেন প্লবতা সূত্র বা ভাষণের নীতি আবিষ্কার করেছিলেন বা বলেছিলেন। প্লবতা, ঠিক আছে, প্লবতা সূত্র। যে আহ, যখন বলছে যে জলের মধ্যে কোনো কিছু যদি আমরা বস্তু দিই, সেটা হচ্ছে জলকে কি করে, জল হচ্ছে আপার বা সাইড থেকে এইভাবে করে কি করে একটা প্রেসার দেয়, যেটাকে আমরা প্লবতা সূত্র বলি। ওই কারণে ওটা ভাসতে থাকে, যদি জলের থেকে আয়তন, মানে তরলের থেকে তার আয়তনটা কম হয় তো, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্কিমিডিস বলেছিল, ওকে। আচ্ছা, টমাস আলভা এডিসন তিনি হচ্ছে ডিসি কারেন্ট আবিষ্কার করেছিল। ডিসি কারেন্ট আবিষ্কার করেছিল হচ্ছে তোমার ডাইরেক্ট কারেন্ট, টমাস আলভা এডিসন, ঠিক আছে। গ্যালিলিও হচ্ছে তোমার জানি আমরা দুর্ভিক্ষের তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এবং নিউটনের যে ফার্স্ট ল, তিনটে ল এর মধ্যে ফার্স্ট ল, সেটাকে গ্যালিলিওর ল বলা হয়। এটাও পরীক্ষার প্রশ্ন কিন্তু, ওকে। 36 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য স্প্রেডশিট। এর মধ্যে কোনটা স্প্রেডশিটের এক্সাম্পল? স্প্রেডশিটের উদাহরণ কোনটা? মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, আউটলুক, নাকি হচ্ছে পাওয়ার পয়েন্ট? শীট আমরা দেখতে পারি কোথায়? শীট আসে একটা এরকম 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 করে শীট আসে, নিচে এরকম করে তুমি শীটের ইয়ে গুলো থাকে, একটা নতুন নতুন শীট নিতে পারবে। এটা এক্সেলে দেখা যায়, অপশন নাম্বার এ, এক্সেল শীট দেখা যায়। দেন কোয়েশ্চেন নাম্বার 37 বলছে হুইচ ইজ নট পার্ট অফ দ্য পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের পার্ট নয় কোনটা? নয় বলেছে, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়। রম, সিপিইউ, ইউএসবি, নাকি হচ্ছে র্যাম? ইউএসবি। আনসার 37 নম্বরের সি, ইউএসবি। আমরা আলাদা করে ইনপুট করি না, আলাদা করে করি। তো ইউএসবি কম্পিউটারের এসেনশিয়াল পার্ট নয়। 38 বলছে সোনারের পুরো নাম কি? প্রথমত বলি সোনার কি কাজে লাগে, আচ্ছা নামটা দেখলেই বুঝতে পারবো। সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে কি করা হয়? সাউন্ডের মাধ্যমে নেভিগেট করা হয়, ঠিক আছে। কিসে না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। সোনারের মাধ্যমে হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। সোনারের মাধ্যমে জলের তলে কোথায় হচ্ছে তোমার ডুবো জাহাজ রয়েছে, যেটা সাবমেরিন বলে, সাবমেরিনের খোঁজা হয় এই সোনারের মাধ্যমে, ঠিক আছে। আর এটা শব্দের সাউন্ডের স্পিডকে কাজে লাগিয়ে নির্ণয় করা হয়। তো সোনারের খেয়াল রাখবে পুরো নাম।
আরেকটা আছে রেডার। ওই রেডারটা হচ্ছে তোমার আকাশে কোথায় তোমার স্পেসক্রাফট বা মিসাইল এগুলোর অবস্থান নির্ণয় করতে রেডার কাজে লাগে। ঠিক আছে? 39 নাম্বার, 1915 সালে মহাত্মা গান্ধীর রিটার্ন ফ্রম দ্য পার্মানেন্টলি, এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে বললাম, আজকে সেটে বললাম। পার্মানেন্টলি চলে এসেছিল 9 জানুয়ারিতে, 9th জানুয়ারিতে। ঠিক আছে? তো এটা কোথা থেকে ফিরেছিলেন এটা বলে দিচ্ছি। অপশন নাম্বার এ, সি সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে তিনি এসেছিলেন। ওকে? আচ্ছা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ডারবান এই সমস্ত এলাকাতে তাই তিনি আন্দোলন করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, 9 তারিখটা হচ্ছে তোমার কি ডে? প্রবাসী ভারতীয় দিবস। শেষ প্রশ্ন 40 নম্বর, বলছে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল কোন সালে? রেডিওতে প্রথম অনুষ্ঠান চালিত হয়েছিল 1936, তারপরে 1957, 30 নাকি হচ্ছে 23? আনসার কি দেবে? আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, 1923 সাল। 1923 সাল, অপশন নাম্বার ডি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই সাথে একটা জিনিস মনে রাখবে। মনে রাখবে কি, রেডিও অনুষ্ঠান প্রথম হয়েছিল 1923 সালে, কিন্তু অল ইন্ডিয়া রেডিও মানে কি, আমাদের হচ্ছে তোমার একটা চ্যানেল, অল ইন্ডিয়া রেডিও একটা সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস। তো অল ইন্ডিয়া রেডিও প্রথম চালু হয়েছিল 1936-এ। তো 1936 সালটা এখানে দেওয়া হয়েছে তোমার অল ইন্ডিয়া রেডিও স্থাপনা সাল। ঠিক আছে? তো এখানে দেওয়া হয়েছে কি, কনফিউশন করার জন্য। অনুষ্ঠান যদি বলে 1923। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ সবাইকে।